আগস্ট মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় 8 রাজনৈতিক দলের বৈঠক। আজ বিকেল 5টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তেল বিক্রির যথাযথ কমিশন সহ 10 দফা দাবিতে পেট্রোল পাম্পে অর্ধ দিবস ধর্মঘট, ভোগান্তিতে যানবাহন চালকরা। দেশের 5 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে, 60% রোগী চিকিৎসার বাইরে, সচেতনতার তাগিদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের অস্তিত্বে মিশে আছেন জাতীয় কবি। এবং কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতলেন জাফর পানাহি। বিচারকের স্পেশাল মেনশন পেল আদনান আল আজবের আলী। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। 5 আগস্ট চানখারপুলে ও 6 জন হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেছে প্রসিকিউশন। প্রথম এই ফরমাল চার্জশিট দাখিলের মধ্য দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে সকালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 7 আসামি ও চানখারপুলে শিক্ষার্থী আনসার সহ 6 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত 21 এপ্রিল চানখারপুলের ঘটনায় 8 জনকে আসামি করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এছাড়া মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের হয়। 2টি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। এই মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 5 আগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল। এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা আশা করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8টি রাজনৈতিক দল ও সংগঠন। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নিজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন। বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন রাজনৈতিক নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ করছে ছাত্র অধিকার পরিষদ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি বলছেন অংশগ্রহণে আন্দোলনকারীরা, জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখছেন যে আসলে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখান থেকে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের কিন্তু তারা দাবি জানিয়েছেন। একই সাথে কিন্তু তারা বলছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য ছাত্র সংসদ নির্বাচিত হয়। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্য হত্যার যে বিচার, সে বিচারের দাবি জানিয়েছে। সেই সাথে তারা জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছে। একই সাথে
তারা বলছেন যাতে করে জাতীয় সরকার গঠন করা হয় সেই দাবি কিন্তু তারা এখানে জানিয়েছেন। আমরা দেখেছি যে এখানে যারা গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা একই দাবি জানিয়েছেন যাতে করে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক যে রাজনীতি ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে চান। তারা বলছেন যে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করার জন্যই কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে অতি সত্বর যে আসলে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, সেই সাথে বাকি যে জাতীয় একটি সরকার গঠন করে দেশের বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। সে লোকে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু তাদের এই সমাবেশে চলছেন। তারা বলছেন যে এই দাবিগুলো তারা বিগত অনেক দিন যাবত তারা কিন্তু করে আসছেন এবং তারা বলছেন যে আসলে দেশের সার্বিক পরিস্থিতি যদি ঠিক করতে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে ঠিক করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এই তাদের বিক্ষোভ সমাবেশ থেকে। তো এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় যে বিক্ষোভ করছে সেই বিক্ষোভের সর্বশেষ খবরাখবর। জুলাই আগস্ট হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হবেন তিনি। সাবরিনা, যেমনটি বলছিলাম, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই আগস্ট হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কমিশনার সহ যে ৮ জনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ৮ জনের বিরুদ্ধে সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই আগস্ট হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের ব্যাপারে সর্বশেষ তথ্য। তেল বিক্রির কমিশনের ন্যূনতম ৭% সহ ১০ দফার দাবিতে আধা বেলা ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালন করছেন তারা। বন্ধ রাখা হয়েছে ঢাকা সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলো। বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকেরা। হঠাৎ করে পেট্রোল পাম্পে মালিকদের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ভুক্তভোগীরা। আর পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ বলছে তাদের দাবির পক্ষে সরকারের দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আমি এখন তেলের যে অবস্থা, আমি বাসায় গাড়ি যে ফেরত যাব এই অবস্থা আমার নাই, এখন ঠেলে নিয়ে যেতে হবে আর কি। এটা অনাকাঙ্ক্ষিত। আসলে কোনো কিছু হওয়ার আগে যদি আমরা ইনফরমেশনটা পাই তাহলে কিন্তু আমাদের এই হ্যারাসমেন্টটা হয় না। ১.৫ কিলোমিটার দূর থেকে গাড়ি ঠেলে নিয়ে এসেছি। অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই অন্তত চলার জন্য বাসায় যাওয়ার জন্য তেলটুকু দেন। তাদের কাছে কোনো আমাদের কষ্টের কোনো নেই। এটা গাড়ি নিয়ে এসে রাস্তার মাঝখানে এখন বসে রয়েছে। কোথায় যাবো এখন তেলের জন্য? ১০ দফা দাবিতে চলছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট। রাজশাহীর পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। যেমনটি বলছিলাম, ধর্মঘট চলছে, তেল বিক্রি বন্ধ থাকায় কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের, সেই সাথে জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন। হ্যাঁ, ধন্যবাদ। যে পেট্রোল পাম্প মালিকদের যে ধর্মঘটটি শুরু হয়েছে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এর ফলে আমরা যে পেট্রোল পাম্পটি দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি একটু দেখাই যে আমাদের ঠিক আমার হাতের বামের দিকেই যদি দেখি যে গাড়িতে করে অনেকে আসছেন এবং সেখানে তারা তেল সংগ্রহের জন্য, কিন্তু যেহেতু এই পেট্রোল পাম্প মালিক এবং ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের যে ডাকা ধর্মঘট, ফলে তেল পাম্পগুলি বন্ধ আছে এবং তারা কোনো প্রকার তেল সরবরাহ করছেন না। এর ফলে যেটি হয়েছে যে সাধারণ
মানুষের চলাচলের যে ভোগান্তি সেটি অনেকটা বেড়েছে। যারা আগে থেকেই খবরটি পেয়েছিলেন তারা হয়তো গতকাল রাতে তেল সংগ্রহ করেছেন, তারপরে তারা চলাচল করতে পারছেন। আর যারা জানতেন না, আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই বলছিলেন যে তারা জানেন না যে এ ধরনের কোন রকম ধর্মঘট আহ্বান করা হয়েছে, যার ফলে তারা তেল সংগ্রহ করতে পারবেন না। জানতে না পেরেই সকাল থেকে এসেই তারা পাম্পগুলিতে একরকমের বিড়ম্বনায় পড়ছেন এবং সেইখান থেকে তারা যে ভোগান্তি, সেই জনভোগান্তিটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। বিশেষ করে যারা মোটর সাইকেলে যাতায়াত করেন এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, কারণ তাদের কাছেই তথ্যটি ছিল না। আমরা যদি একটু দেখি যে 10 দফা দাবিতেই মূলত এই বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি এই যে ধর্মঘট সেটির ডাক দিয়েছেন এবং তারা পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার যে ঘোষণা সেটি দিয়েছেন। তাদের তেল বিক্রির যে কমিশন সেটি 7% করা, সড়ক অধিদপ্তরের ইজারা ভূমি ইজারা মাসুল পূর্বের মতো বহাল রাখার দাবি, যেটি সড়ক ও জনপদ আগে যে টাকা নিতেন তার থেকে তারা বাড়তি টাকার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। সেই ফলে তার একটি প্রতিবাদ, কারণ পাম্পগুলি সবই রাস্তার পাশে গড়ে ওঠা। এছাড়া যে নির্ধারিত লাইসেন্সের ফি যেটি পেট্রোল পাম্পগুলির জন্য সেটির টাকার নিয়েও তারা নিবন্ধন কোথাও বাতিলের দাবি করছেন। পেট্রোল পাম্প যেগুলি শিল্প নয়, এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, এটি পরিবেশ, বিআরসি, কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর যে লাইসেন্স নিবন্ধন নেয়ার যে কথা বলা হচ্ছে সেটি বাতিল করার দাবি তারা জানিয়েছেন। মূলত এই দাবি সহ 10 দফা দাবিতেই ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পেট্রোল পাম্প মালিকরা যারা আছেন সেই কেন্দ্রীয় কমিটি তারা এই 10 দফা দাবিতে পরিবহন পাম্প মালিকদের যে ধর্মঘট সেটি তারা আহ্বান করেছেন এবং সেটি এখন পর্যন্ত চলছে। দুপুর 2টায় শেষ হবে এবং তারপরে তারা যদি এই দাবি সরকার মেনে না নেয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি তারা বলছেন। আমরা যারা পেট্রোল পাম্পের যারা মালিক বা কর্মচারী এখানে আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন ক্যামেরার বাইরে যে তারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পাম্প বন্ধ রেখেছেন এবং 2টার দিকে আবারও তেল সরবরাহ করবেন। তাদের এই দাবিগুলি যদি মানা না হয় পরবর্তী তারা আরো কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে সেই অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তো রাজশাহী থেকে পেট্রোল পাম্প ধর্মঘটের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজশাহী থেকে পেট্রোল পাম্পের যে ধর্মঘট পালিত হচ্ছে তার সর্বশেষ খবরাখবর। বিএনপি নেতা ইশরাক হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কি বলছেন কর্মকর্তা কর্মচারীরা? নগর ভবনের কাজকর্ম চলছে কিনা বিস্তারিত জানাবেন। স্নেহা, নগর ভবনের মূল ফটকে তালা এবং ঠিক সামনে কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী তাদের একাংশ এখানে সকাল 9টা থেকে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা যেমনটি বলছেন মেয়র ছাড়া তারা তাদের কার্যক্রম চালাবেন না এবং মেয়র ছাড়া আসলে সিটি কর্পোরেশনের কাজ চলে না, এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা স্লোগান এই কথাটি বলছেন যে মেয়র ছাড়া তারা কাজে যাবে না। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি আজকেও যে নগর ভবনের যেই সেবা সেটি বন্ধ রয়েছে এবং ভবনে আমরা তালা দেখেছি। আমরা এই মুহূর্তে যদি কয়েকজনের সঙ্গে কথা বলি, আজকে একটু যদি আপনার সঙ্গে কথা বলি, আপনি এখানে কোন পদে কাজ করেন, আপনাদের এই মুহূর্তে দাবি কি? আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব নগর পিতাকে তার আসনে অধিষ্ঠিত করা এবং ঢাকাবাসীকে সকল ভোগান্তি থেকে মুক্ত করা। এই জন্য আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব মেয়রের শপথ গ্রহণের ব্যবস্থা যাতে সে করে। আমরা জানি গত বৃহস্পতিবার যে রায় হয়েছে যে শপথ পাঠে কোনো বাধা নেই, এখন হয়তো আনুষ্ঠানিকতা বাকি, এরপরও কেন আপনারা আপনাদের সে অবস্থানে রয়েছে? এই রায়ের পিছনে অন্তরায় হচ্ছে বর্তমান এলজিআর উপদেষ্টা আসিফ মাহমুদ, তার স্বেচ্ছাচারিতার কারণে শপথ হচ্ছে না এবং এর সম্পূর্ণ দায়ভার তার। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করে হিজবুত তাহরির নেতাকে, তার যে পিএ 400 কোটি টাকার কেলেঙ্কারিতে সে পড়ে গেছে, তার বাবা ছিল শিক্ষক, বর্তমানে সে ঠিকাদার। অথচ এখানে অবস্থান কতক্ষণ থাকবে? যতদিন না মেয়রের শপথ পরিপূর্ণ হবে
ততদিন আমাদের অবস্থান থাকবে। যেমনটি বলছেন এখানকার কর্মকর্তা একজনের সঙ্গে কথা বলেছি, যে যতদিন ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে শপথের মাধ্যমে, ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি এবং তাদের এই অবস্থান এবং তাদের এই কর্মসূচি চলবে। আমরা এর আগেও কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে, যে একইভাবে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই পদে মেয়র না আসবেন, ইশরাক হোসেন না আসবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কাজে ফিরবেন না, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো আপনারা জানেন যে টানা 8 দিন আন্দোলনের পর গেল বৃহস্পতিবার কিন্তু হাইকোর্ট থেকে যে রায়টি এসেছে যে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। তারপরও এখন পর্যন্ত কেন মেয়র ইশরাককে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো না, সেই দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তো এ ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে সবশেষ। স্নেহা। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ইশরাক হোসেনের দায়িত্ব হস্তান্তরের বিষয় নিয়ে কর্মবিরতি আছেন কর্মকর্তা কর্মচারীরা, সেই বিষয়ে সর্বশেষ খবরাখবর। নগদে গুনে গুনে নেন ঘুষ। নগদ না থাকলেও সমস্যা নেই, আছে বিকাশে ঘুষ নেয়ার ব্যবস্থাও। পুরো অফিসের নিয়ন্ত্রণ দালালদের হাতে। এসবই সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ভূমি সংক্রান্ত সব অফিসের বাস্তব চিত্র। ঘুষ ছাড়া এসব অফিসে হয় না কোনো কাজ। কর্মকর্তা কর্মচারী আর দালালদের কাছে রীতিমতো অসহায় সেবা প্রত্যাশীরা। ভূমি সংক্রান্ত অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গুনে গুনে ঘুষ নেওয়ার এই চিত্র ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের। অফিসটিতে 2 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও কাজ করছেন অনেকে, যাদের মাধ্যমেই চলে ঘুষ লেনদেন। আর এই অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ঘুষ নেন বিকাশে। ভূমি অফিসের চেয়ারে বসে ঘুষ লেনদেন করা ব্যক্তি ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে দ্রুত সটকে পড়েন। ঠিক মতন ভাবে উনি প্রতিবেদন দিচ্ছিলেন না দেওয়ার কারণে পরবর্তীতে ওনার সাথে আমার একবার সরাসরি আমার এক ভাতিজার মাধ্যমে কথা হয়, উনি 1.5 লক্ষ টাকা চায়। আমার এই বিষয়ে আমার বক্তব্য নাই, আমি কোনো কারোর কাছ থেকে কোনো লেনদেন করিনি। ধামরাই সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আব্দুর রহমানের অর্থ লেনদেনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ভাইরালের পর অফিসেও অনিয়মিত তিনি। আশুলিয়া এসিল্যান্ড অফিসের ওয়েটিং রুমে বসে কাঁদছেন 50 ঊর্ধ্ব এক নারী। জালিয়াতির মাধ্যমে পাশের জমির মালিক খারিজ করে নিয়ে গেছেন তার জমির একাংশ। হারানো জমি ফিরে পেতে মিসকেস করে আদেশের অপেক্ষায় ঘুরছেন প্রায় 2 বছর। এর মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছেন 40,000 টাকা, তবুও সমাধান না পাওয়ায় খোদ এসিল্যান্ড অফিসে বসেই কাঁদছেন তিনি। হয়রানির ভয়ে সরাসরি ক্যামেরার সামনে কথাও বলতে চান না তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, আশুলিয়া এসিল্যান্ড অফিসের দালাল সিন্ডিকেট ও অনিয়ম দুর্নীতির মাস্টারমাইন্ড কানুঙ্গ হাবিবুল্লাহ। টাকা খারিজ সবই আমার নামে, কিন্তু ওই যে খারিজ করে নিয়ে গেছে তারা বেশি। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার এনে যে সমস্ত লোক আসতেছে বসতেছে, আমি মূল দলিল দেখে সবাই এক করে মিলাই দিতেছি, সঙ্গে সঙ্গে সব সারি দিতেছি। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের জিম্মি করে জমির খারিজ, মিসকেস, খতিয়ান ফি, রেকর্ড সংশোধন ও নামজারির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন দালাল সিন্ডিকেট। আমি কোনো টাকা পয়সা দিই নাই, আমারটা হচ্ছে না, আমি 23 সাল থেকে ঘুরতেছি। টাকা না হলে ভূমি অফিসে সেবার কোনো প্রশ্নই আসে না। ওই খালি ঘুরতে থাকবেন, এমনি ঘুরতে থাকবেন, চুল পাকাবেন, এই যে আমার মতো চুল পেকে যাবো। আমি দালাল ধরি না, এটা আমার ব্যর্থতা বলতে পারেন। সাভার সচেতন নাগরিক কমিটির প্রতিনিধিরা বলছেন, সুনির্দিষ্টভাবে ভূমি খাতের দুর্নীতিবাজদের সম্পদ সরকারি কোষাগারে আনার পাশাপাশি শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। ভূমিতে যারা দুর্নীতি করে এরা সুনির্দিষ্টভাবে ধরে এদের সম্পদ যেগুলো করেছে এটা সরকারের কোষাগারে যদি আনা যায় আর তাদের যে শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভূমিতে দুর্নীতি বহুলাংশে কমে যাবে। ভূমি খাতে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতি বন্ধে দুদককে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। দেশে প্রায় 5 কোটি মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন, যাদের 7% রোগী থেকে যান চিকিৎসার বাইরে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, প্রতি 2300 শিশুর মধ্যে একজন থাইরয়েডজনিত জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। তাই গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ বিশেষজ্ঞদের। এমন প্রেক্ষাপটে আজ 25 মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। হাসান আল মাহমুদের রিপোর্ট।
এখন স্কোয়ারও প্রথমে গিয়ে। নাহিদা সুলতানা মুন্সিগঞ্জের এই স্কুল শিক্ষক গেল কয়েক মাস ধরে ক্লান্তি, দুশ্চিন্তা ও মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। মাসখানেক আগে গলায় ফোলা ভাব দেখে প্রথমে টিউমার জাতীয় কিছু মনে করেন। টের পারলাম যে আমার গলার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, ছোট গোলাকৃতি, এরকম আন্দাজ করেই ফার্স্টে আইডেন্টিফাই করে। ধানমন্ডির থাইরয়েড সেন্টারে আসা কেরানীগঞ্জের নাজনীন সুলতানা চিকিৎসা নিচ্ছেন 15 বছর। এ সেন্টারে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী দীর্ঘমেয়াদে থাইরয়েড সমস্যায় ভুগছেন। তো তখন ওনারা টেস্ট করায় বলছে যে না, আপাতত এখনো হয় নাই, কোনো সমস্যা নাই, তবে এটা বারবার একটু চেক আপের মধ্যে থাকতে হবে। হাঁটাচলা করতে পারতো না, বসতে পারতো না, পুরো 19 মাসে হাঁটা শিখছে। আমার শরীর দুর্বল লাগে, হাত পা জ্বালাপোড়া করে, তারপর মাথা ঘুরায়, অস্থির অস্থির ভাব। আমি আজকে 8-9 বছর ধরে এরকম, আগে আর হ্যাংলা আসলাম, আমি ওজন শুধু বাড়তে থাকে, কোনো ওজন কমে না। হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড দুই ধরনের থাইরয়েড রোগীর উপসর্গের ভিন্নতা থাকলেও দুর্বলতা, মানসিক অবসাদ, অহেতুক দুশ্চিন্তা, হঠাৎ ওজনে বড় পরিবর্তন, মাসিকের ধরনে পরিবর্তন দেখা যায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় প্রতি 2300 শিশুর একজনে জন্মগত ত্রুটির জন্য থাইরয়েডই দায়ী। এজন্য গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ চিকিৎসকদের। সন্তান গর্ভে চলে এসছে, তাহলে তারা তখন মায়ের অবশ্যই TSH আর T4টা টেস্ট করবে যে তার কোনো থাইরয়েডের অসুবিধা আছে কিনা। যদি তার থাইরয়েডের ডেফিসিয়েন্সি থাকে, মানে হাইপো থাকে অথবা হাইপার থাকে, তাহলে সেই মোতাবেক তাকে চিকিৎসা দিবে গাইনোকোলজিস্ট। দেশে প্রায় 5 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যাদের প্রতি 7 জনের 5 জনই নারী। অসচেতনতায় প্রথমে রোগটি শনাক্ত না হওয়ায় জটিলতা বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা। যে হাইপোথাইরয়েডে মাসল ওয়েস্টিং হয়, মাসল ওয়েস্টিং যদি খুব সিভিয়ার হয় তখন কিন্তু সেটা ব্যাক করা সম্ভব না। তো এরকম হাইপার সকল ক্ষেত্রেই কিন্তু আপনি আর্লি চিকিৎসা দরকার। একটা জন্মগত ত্রুটি যদি থাকে বা জন্মগত থাইরয়েড যদি থাকে, আপনি যদি 2 সপ্তাহ থেকে 1 মাসের ভিতর তাকে ট্রিটমেন্টের আওতায় না নেন, তাহলে সেই বাচ্চার ব্রেইন কিন্তু কর্মক্ষমতা হারাবে। থাইরয়েড সমস্যায় থাকা 60% মানুষই থেকে যান চিকিৎসার বাইরে। এই অবস্থায় সরকারিভাবে সারা দেশে স্ক্রিনিং প্রোগ্রাম নেয়ার দাবি জানান বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নেত্রকোনায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, নিজামুদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশে ছেলের জন্য পাত্র দেখতে যান। সেখান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নিজাম ও তার স্ত্রী। গুরুতর আহত হন বাকি 2 জন। এই ঘটনায় কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। প্রেম, বিরহ বেদনা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন বাংলা সাহিত্য, সঙ্গীত, তথ্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। আজ 11ই জ্যৈষ্ঠ এই জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে বিদ্রোহী কবির জানা অজানা অনেক তথ্য থাকছে সানজিদ আক্তারের রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি 20 শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে তার সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি, বাংলাদেশের জাতীয় কবি। শনিবার 24 মে তার 126তম জন্মবার্ষিকী। বরাবরই সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় নজরুল জয়ন্তী। দিনের শুরুতেই কবির অগণিত অনুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে কবি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। কাজী নজরুল ইসলামের জীবন ছিল বেশ ঘটনাবহুল। 1899 সালে 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম দুঃখু মিয়া। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। অভাব অনটন ছিল তার নৃত্যসঙ্গী। শৈশব থেকেই লেটো দলের বাদক, রুটি দোকানের শ্রমিক, এভাবে পেরিয়ে গেছে তার শৈশব কৈশোর। পরে কাজ করেছেন সৈনিক হিসেবে, সাংবাদিকতা করেছেন, কাজ করেছেন HMB ও কলকাতা বেতারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছেন।
পাশাপাশি সাহিত্য সাধনা ছিলই। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু নত হয়নি নজরুলের উচ্চশির। 1941 সালে শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে লুম্বিনী পার্ক ও রাঁচি মেন্টাল হসপিটালে। পরে 1953 সালে ইংল্যান্ড ও জার্মানিতে পাঠানো হয় তাকে। এই সময়ে একেবারেই বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। ফলে 1953 থেকে 1972 সাল পর্যন্ত অসুস্থ অবস্থায় নীরবে নিভৃতে কাটে তার জীবন। 1972 সালে 24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে জাতীয় কবির মর্যাদা ভূষিত করা হয়। কবির চল 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 উর্দু ভবনে বাজে মাদলকে সামরিক সঙ্গীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়। 1976 সালের 29 আগস্ট পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর কবির ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন গানের বুলবুল কবি কাজী নজরুল ইসলাম। সানজিদ আক্তার, দেশ টিভি।